হ্যালো সবাইকে। সেন্টার অফ এক্সেলেন্স অফ টিচার্স এডুকেশনের সেটা বাংলাদেশের পক্ষ থেকে আমি খান মাহমুদ মাহমুদ হাসান। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আসলে অন্যান্য টপিকের সাথে একসময় কানেকশন হয়ে একটা ফুল কোর্স হিসাবে আউটপুট আপনারা দেখতে পাবেন। যাই হোক, আজকে যে টপিকটা হচ্ছে, যেটা আমাদের বা এই কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যাসেসমেন্ট বোঝার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে আমরা 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 ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে দেখি। সো আমরা এই যে শব্দ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটা আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে, ওটা একটা ডকুমেন্ট। হ্যাঁ, এই ডকুমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে কথা বলবো। তো আমরা যদি এখন সংজ্ঞা দিতে যাই এটা কি, তাহলে সেই ক্ষেত্রে ইজি যদি বলছি, একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এমন একটা ডকুমেন্ট যেখানে ইন্ডাস্ট্রি, একটু মাথায় রাখবেন, ইন্ডাস্ট্রি বলে দেয় যে আপনারা এই এই বিষয়ে প্রশিক্ষণ দেন, যেন আমরা তাকে কাজে লাগাতে পারি। অর্থাৎ এই ডিমান্ডটা আসে ইন্ডাস্ট্রি থেকে। ইন্ডাস্ট্রি সরাসরি হাজার হাজার লক্ষ লক্ষ ইন্ডাস্ট্রি আপনাকে এসে বলবে না। সো ইন্ডাস্ট্রি যেন এই জিনিসটা আপনার কাছে পৌঁছাতে পারে, সেটার জন্য মধ্যখানে একজন আহ, ইয়ে থাকে, কমিটি থাকে, যে ইন্ডাস্ট্রি সরি কাউন্সিল থাকে, সেটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, যেটাকে আমরা আইএসসি হিসাবে বলি। আইএসসি বেসিক্যালি এই স্ট্যান্ডার্ড দেওয়ার জন্য ডেডিকেটেড করে দেওয়া আছে, এবং তারা উইথ দা আপনার কি বলে এনএসডি এর সাথে কম্বাইন করে এখন স্ট্যান্ডার্ড আগে বিটের সাথে সহকারে দিত। যাই হোক, যখন এটা নিয়ম হচ্ছে যে যদি ইন্ডাস্ট্রির জন্য কোনো আপনাকে ডকুমেন্ট তৈরি করতে হয়, অ্যাজ পার দ্য পলিসি, স্কিল ডেভেলপমেন্ট পলিসি, আপনাকে আইআরসি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল থেকে আসতে হবে। যাই হোক, সেটা আমরা আরো ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল বলবো তাদের কাজ কি, সেই ব্যাপারে আপনাকে শর্ট ট্রেনিং আসবে আমাদের কাছে বা আছে। সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, এখন আমরা ধরে নিলাম যে কম্পিউটার অপারেশনের যে ইন্ডাস্ট্রি আছে, যেখানে বিভিন্ন রকমের কম্পিউটার অপারেশনের কাজগুলো হয়, তারা একসাথে বসে একটা মিটিং করে ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্টস এনে তারা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে যে এই এই স্ট্যান্ডার্ডে আপনারা আহ, কাজটা পারতে হবে, সো দ্যাট তারা তাদেরকে রিক্রুট করতে পারে। ঠিক আছে, সো থ্রু আইসি তারা এই কাজটা করবে, এবং সেই ক্ষেত্রে এনএসডি এটার এই মুহূর্তে কোঅর্ডিনেট করে। তো আমরা এখন ধরে নিচ্ছি যে কম্পিউটার অপারেশন এর জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে আছে। হ্যাঁ, এটা একটা সেক্টরের আন্ডারে হবে, যে কোনো সেটা কম্পিউটার অপারেশন যেহেতু আইসিটি সেক্টরের আন্ডারে হচ্ছে। আর লেভেল 3 দেওয়া হয়েছে, এটা পরে আমরা ডিসকাশন করবো যে লেভেল 3 কেন এটাকে বলা হয়েছে। তার একটা স্ট্যান্ডার্ড কোড দেওয়া আছে, সেটার ব্যাপারে এই মুহূর্তে আমরা ডিজাইন মুডে যখন যাব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এই জায়গাতে বেশ কিছু ডকুমেন্ট আছে, কমন ইন্ট্রোডাকশন দেওয়া আছে, যেগুলো আপনারা ইজিলি করবেন, গো থ্রু করে নেবেন। এখানে কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে, অবশ্যই এই আইডিয়া, এই ব্যাপারে একটা আইডিয়া নিয়ে রাখবেন, বিকজ ভিতরে অ্যাপ্লিকেশন গুলা দেওয়া থাকে। তো এইখানে যেটা দেওয়া আছে যে আপনার এখানে এই যে লেভেল 3 যেটা বলছি, সেটা একটা কোর্স স্ট্রাকচার এখানে দেওয়া আছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন। টোটাল 290 ঘন্টার লার্নিং আওয়ার্স হবে, এবং এই ইউনিট এই ইউনিট এই ইউনিট এই ইউনিট এভাবে করে ইউনিটে ভাগ করা আছে, তাই না? আমরা যদি এভাবে এক্সাম্পল দিই, যে আমরা যখন আগে পড়াশোনা করতাম, যে বাংলা ইংলিশ বিষয়ে পড়াশোনা করতাম, বাংলা ইংলিশ বিষয় কিন্তু আসলে একটা সাবজেক্ট, তাই না, একটা সাবজেক্ট। কিন্তু তার আন্ডারে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার ছিল, তাই না? বাংলার মধ্যে কতগুলো গল্প ছিল, কবিতা ছিল, তারপরে আপনার কি বলবো, উপন্যাস আমরা বলেছি। সো ওগুলোকে আমরা একটা অংশ বিশেষ হিসাবে ধরবো, ওই বিষয়টা, ওই বিষয়গুলো যখন একসাথে হচ্ছে তখন আমরা এটাকে বিষয় বলছি, আলাদা করলে ওটাকে আমরা বলছি চ্যাপ্টার বা অধ্যায়। তো এখানেও আমরা এভাবে চিন্তা করবো যে কম্পিটেন্সি যে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা তখনই একসাথে আমরা স্ট্যান্ডার্ড বলবো যখন ওই কাজটা, অর্থাৎ লেভেল 3 কাজটা কম্পিউটার অপারেশনে করার জন্য তাকে এই 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 ইউনিট গুলো কমপ্লিট করতে হবে। দেন কমপ্লিটলি আমরা এটাকে বলবো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এককভাবে এটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কিন্তু হবে না, এককভাবে এটার নাম হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সিস। ওকে, এইখানে তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ইউনিট অফ কম্পিটেন্সিস গুলো ছাড়া কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হবে না। একটা ইয়েতে একাধিক ইউনিট অফ, অবশ্যই একাধিক হবে, মানে অ্যাটলিস্ট 4-5টা ইউনিট অফ কম্পিটেন্সি সাধারণত থাকে। একটা স্ট্যান্ডার্ড অভাবে সেটা করলেও একটা
অলিখিত স্ট্যান্ডার্ড 5টা মিনিমাম অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি এটা থাকে। হ্যাঁ, সো যাই হোক, আমরা এখানে যেটা দেখবো সেখানে হচ্ছে এই কম্পিটেন্সি গুলোকে জেনারেল সেক্টর, জেনারিক সেক্টর, সেক্টর স্পেসিফিক এবং অকুপেশনাল স্পেসিফিক ভাগে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কেন এই 3টা ভাগ বোঝার জরুরি সেটা আমি বলছি, যে প্রত্যেকটা বলছি যে এই কম্পিউটারটা আইসিটি সেক্টরের আন্ডারে পড়ছে, সো সেক্টরের কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে, যেমন ধরেন সবসময় আইসিটি তে সেফটি কিভাবে হবে, আইসিটি দিয়ে ইথিক্যাল স্ট্যান্ডার্ড কিভাবে মেনটেন করা হয়, এখানে যেটা উল্লেখ করা আছে এটা সব আইসিটির ক্ষেত্রে এটা থাকবে। হ্যাঁ, আরো কিছু যোগ হবে, ডিপেন্ডস অন দা আপনার যেটাকে বলা হয় আপনার ট্রেড অনুযায়ী। কিন্তু কমন কিছু আছে, যেমন ধরেন এই কম্পিউটার অপারেশনটাকে করার জন্য সবচেয়ে বেশি তাদের কি প্রয়োজন হবে, কম্পিটেন্সি, জেনারেল কম্পিটেন্সি সবার জন্য উন্মুক্ত, সেটা স্পেসিফিক সেক্টর বেসিস না, তাকে অবশ্যই কমিউনিকেশন কিভাবে করতে হয় আপনার সেটা জানতে হবে। কম্পিউটার অপারেশন বলতে আমরা যদি এটা ধরি যে সে একটা কম্পিউটার কম্পোজ সেন্টারে গিয়ে কম্পিউটারে টাইপ করবে, সে যদি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে না পারে তাহলে কিন্তু আলটিমেটলি সে তার কাজটা কমপ্লিট করতে পারছে না। সে পারলো, বসে থাকলো চুপচাপ, ক্লায়েন্ট কি বললো বুঝলো না, কিভাবে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হয় সেটা সে জানতে না। সো জন্যই এই জেনারিকের মধ্যে এটা থাকা খুব জরুরি একটা ইউনিট। এছাড়া কি আছে দেখেন, অপারেটর পার্সোনাল কম্পিউটার, কিভাবে একটা ডকুমেন্ট, ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্ট ইউজ করে তৈরি করতে হবে, ওয়ার্ড প্রসেসর ইউজ করে। আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডই বলছি, এছাড়া তো অনেক আছে, যেমন সানের আছে, ওপেন, যে সানের যেটা ওপেন অফিস আছে, ওয়ার্ড পারফেক্ট আছে, যদি ওয়ার্ড পারফেক্ট এখন খুব একটা অ্যাক্টিভেট না, তারপরও করে রেখে দিয়েছে। যাই হোক, প্রিপেয়ার স্প্রেডশিট অর্থাৎ এক্সেল এর মধ্যে কাজ করা, প্রিপেয়ার প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্টে কাজ করা, তারপরে ইউজার ম্যানেজ ডিজিটাল রিসোর্স, কিভাবে ডিজিটাল রিসোর্স মানে একটা কম্পিউটারের মধ্যে ফাইল সেগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন, এখানে সেটা বলা হচ্ছে। আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটাতে একটা লেভেল দেওয়া আছে, সেটা কি সেটা আমরা একটু আগে বলেছি যে আমরা লেভেল ডিসকাশন করা যে ভিডিও করা আছে সেখানে আমরা এটা বুঝবো। আর প্রত্যেকে একটা নমিনাল আওয়ার দেওয়া আছে, খেয়াল করে দেখবেন। এখন নমিনাল আওয়ার বলতে কি বোঝায়, এই জায়গায় একটু কনফিউশন থাকি। হ্যাঁ, আমাদের লেভেল 4 এর কোশ্চেনের মধ্যে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, আমাদের জিজ্ঞাসা করে, লিখতে কম বলে, নমিনাল আওয়ার বলতে কি বোঝায়। নমিনাল আওয়ার বলতে আসলে বোঝায় সে এই কোর্সটা করতে তার কতক্ষণ সময় লাগে। এখানে বলা আছে যে তার আপনার পার্সোনাল কম্পিউটার ব্যবহার করতে তার 20 ঘন্টা সময় লাগে। এখন কথা হচ্ছে ট্রেনিং এর কি ট্রেনিং একটা ডেইলি বেসিসে আপনাকে একটা পার্সোনাল কম্পিউটার অপারেট করতে আপনার হয়তো 3 ঘন্টা করে সময় দিবে বা ম্যাক্সিমাম 6 ঘন্টা দিবে, 3 দিনের মধ্যে আপনার শেষ হয়ে যাবে, 3 6 18 বা 2 ঘন্টা রয়ে যাবে। আমার কথা হচ্ছে যে এটাকে এভাবে না ধরলে, যদি আমরা পুরোটাই ট্রেনিং হিসাবে না ধরি যে হ্যাঁ ঠিক আছে আমাকে হ্যান্ডস অন ট্রেনিং করে দিয়েছে, প্র্যাকটিস করার টাইম দিয়েছে, সেটা সহ যেটা থাকবে সেটা হচ্ছে আপনার যে আপনি সেলফ প্র্যাকটিসটা করছেন, সেলফ পড়াশোনা করছেন, সেলফ স্টাডি করতেছেন, এই সবকিছুই কিন্তু নমিনাল আওয়ার্স এর মধ্যে পড়ে। এটাকে মাথায় রাখবে, শুধু ক্লাস টাইমিং না। এর জন্য অনেকে বলে যে স্যার আমাদের 360 ঘন্টা তো ফুল ক্লাস হয়নি। হ্যাঁ, এইটা যদি কেউ আপনার বলে সেক্ষেত্রে এটা বেসিক্যালি একটা রং ভিউ, বিকজ আপনার ক্লাসের মধ্যে ইনটু 360 ঘন্টা বা 290 ঘন্টা এটা নমিনাল আওয়ার ইনক্লুডিং আপনার সেলফ স্টাডি সহকারে পড়ে। সো যদি আপনাকে টিচার সেভাবে বুঝিয়ে বা আপনাকে হোমওয়ার্ক দেয়, আপনাকে প্র্যাকটিস টাইম আলাদা দেয় এবং সে তখন 290 ঘন্টা কভার হয়, ইজ ওকে উইথ দ্যাট। ঠিক আছে, ওকে। তো আমরা এখন যেটা করব, আমরা এই সেক্টরটাতে যাব না, আমরা এখানে সরাসরি আমরা একটা অকুপেশনাল ইয়ে দেব। হ্যাঁ, অকুপেশনাল মানে হচ্ছে যেগুলো রিয়েলিটি আপনাকে অকুপেশনের কাজটা করতে হবে। ঠিক আছে, এখানে আমরা সরাসরি অকুপেশনাল যদি চলে যাই, আমরা বলছি যে একটা অপারেটিং সিস্টেম কিভাবে আপনার অপারেট করতে হবে। আচ্ছা, এটা না বলি, আমরা এটা একটু বড়, আমি ছোটতে যাই। আচ্ছা, আমরা ডকুমেন্ট করি। হ্যাঁ, তো এখানে আমরা যেটা বোঝার জন্য চেষ্টা করবো, হ্যাঁ এখানটাই আমরা একটু ডিটেলস বলার চেষ্টা করব যে ইউনিট কোড, টাইটেল এগুলো কি। হ্যাঁ, ইউনিট কোড বেসিক্যালি হচ্ছে একটা নিউমারিক, আলফা নিউমারিক সংখ্যা, যেখানে এটা আইডেন্টিফাই করে দেয় যে এটা আপনার কোন সেক্টরের পরে, এটা কোন ইয়ের পরে, ওটা কি কি বলে, কোন ট্রেডের পরে, সেটা লেভেল কি, সেটার
নাম্বার কত, কত ভার্সন, এগুলো এখানে আলাদা করে ডিফাইন করা থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে ছোট একটা ভিডিও আমাদের আছে, সেটা আমরা শেয়ার করবো আপনার সাথে। এবং তার টাইটেলটা দেওয়া আছে, আপনারা খেয়াল করবেন টাইটেলটা ইটসেলফ এ জব। এখানে বলা হয়েছে কি প্রিপেয়ার এ ডকুমেন্ট ইউজিং ওয়ার্ড প্রসেসর, অর্থাৎ আপনি একটা ওয়ার্ড প্রসেসর একটা ডকুমেন্ট তৈরি করবেন, ওয়ার্ড প্রসেসর ইউজ করে করবেন, বলেন জানুন, বলেন করবেন। সো এখানে একটা যে মাথায় রাখবেন যে প্রত্যেকটা ইউনিট টাইটেল একটা জব করতে বলবে আপনি, হ্যাঁ। এবং ইউনিট ডেসক্রিপ্টরে কি ওই যে জবটা করতে বলবে সেই ব্যাপারে আপনার ভিতরে মানে মেইন কি কি আছে সেটা বলে দিচ্ছে। আমরা এটা করতে গিয়ে আমাদের নলেজ এবং তার স্কিল এবং তার অ্যাটিটিউড, যেটা কম্পিটেন্সি রিকোয়ারমেন্ট, সেইটা আপনার করতে হবে। সেটাকে এই তিনটাকে কম্বাইন করে কভার করে আপনাকে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহারে একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। এটা বলা আছে ইউনিটের কভার কি করছে আর ইনক্লুড করছে যে কি কি আসলে ভিতরে আছে। যেমন ধরেন জবটা প্রিপেয়ার করা, ডকুমেন্ট তৈরি করা, ডকুমেন্টকে ফরম্যাটিং করা, রিভিউ করা, প্রোটেক্ট করা, প্রিন্টিং করা, এবং ট্রান্সফার দ্য ডকুমেন্ট, এগুলো ভিতরে কভার করা আছে। কত ঘন্টার জন্য দেওয়া আছে? নমিনাল আওয়ার। এটাকে বলেছি নমিনাল আওয়ার মানে হচ্ছে 80 ঘন্টার ট্রেনিং না, সেলফ স্টাডি ইনক্লুডেড। এখানে ভাগ করা আছে এই সাইডে এলিমেন্ট অফ কম্পিটেন্সি এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া। এলিমেন্টস কি? আমরা ধরে নেব যে এলিমেন্টস হচ্ছে, আমরা জানি যে এলিমেন্টস হচ্ছে একটা সেকশন, একটা কম্বিনেশন অফ এ ওয়ার্ক, হ্যাঁ। যেমন কথা হচ্ছে যে এই এলিমেন্টে বলা হচ্ছে প্রিপেয়ার দা জব, অর্থাৎ জবের জন্য প্রস্তুতি গঠন করা। এই জবটা প্রস্তুতি গঠন করার জন্য কি কি লাগতেছে, আমরা তাকে সেফ প্র্যাকটিস বলছি, তাকে নেসেসারি সফটওয়্যারের ব্যাপার চেক করতে বলছি, তাকে রিকোয়ার্ড ফল্ট আছে নাকি সেটা আমরা বলছি, ডকুমেন্ট টাইপের কি কি ডকুমেন্টের টাইপ আছে সেটা জানার কথা বলছি। তো এইগুলো তাকে এইগুলা করতে পারলেই বাড়াকে আমরা বলছি এগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার করা, হ্যাঁ। পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার করা একসাথে যখন আমরা কম্বাইন করছি এটাকে আমরা বলছি একটা এলিমেন্ট। অর্থাৎ সে এই কাজগুলো করার আগে তাকে প্রিপারেশনটা করে নিতে হবে। প্রিপারেশনটা হচ্ছে এলিমেন্ট আর তার আন্ডারে এগুলো হচ্ছে কাজ, ঠিক আছে। সেইভাবেই ক্রিয়েট ডকুমেন্ট, ডকুমেন্টের একটা অংশ সেকশন, সেই সেকশনের আন্ডারে কিভাবে একটা নতুন ডকুমেন্ট তৈরি করতে হবে, কিভাবে রিবন ইউজ করতে কাজ করতে হবে, পেজ লেআউট করতে হবে, কন্টেন্ট কিভাবে ইনসার্ট করতে হবে, ব্রেক অপশন গুলো কি কি আছে, মেইল মার্জ কিভাবে ইউজ করতে হয়, এগুলো এভাবে করে আমাদের এখানে কাছাকাছি 5টা এলিমেন্ট দেওয়া আছে। এবং তার আন্ডারে এরকম করে এখানে 8টা পারফরমেন্স ক্রাইটেরিয়া, এখানে 4টা পারফরমেন্স ক্রাইটেরিয়া, এখানে 3টা, এভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা পারফরমেন্স ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখানে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে একটা দেখা আছে দেখেন, bold and underlined terms are elaborated in the range of variables. এটা রেঞ্জ অফ, হোয়াট ইজ রেঞ্জ অফ ভেরিয়েবল? এই যে রেঞ্জ অফ ভেরিয়েবল, হ্যাঁ, কিরকম আমাদের এখানে বলা আছে যে নেসেসারি সফটওয়্যার চেক করতে হবে, কিন্তু এখানে কিন্তু বলা নাই যে কোন কোন সফটওয়্যার আপনাকে চেক করতে হবে। সো এইটা আবার বলা আছে এই জায়গায়, যে নেসেসারি সফটওয়্যার বলতে বোঝাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, লিব্রে অফিস, ডব্লিউপিএস অফিস, ফ্রি রাইটার, গুগল ডক, বাংলা টাইপিং এর জন্য বিজয়, অভ্র, কনভার্টারের জন্য ইউনিকোড টু এসএ বিজয়, আজকে কোড টু ইউনিকোড বিজয়। এইসব সফটওয়্যার গুলো আপনার কাছে চেক করে দেখতে হবে এবং সেগুলো অপারেশন আছে কিনা চেক করে নিতে হবে। সো রেঞ্জ অফ স্টেটমেন্ট হচ্ছে এই জায়গায় যা আছে তার এলাবোরেটলি ভাগগুলো এখানে দেওয়া আছে। আরেকটা এক্সাম্পল যদি বলি, যে বলা হচ্ছে টাইপ অফ ডকুমেন্টস, টাইপ অফ ডকুমেন্টস আর আইডেন্টিফাই। এখানে কি টাইপ ডকুমেন্ট বলছে? অ্যাপ্লিকেশন, সিভি, কভার লেটার, রিপোর্ট, প্রজেক্ট প্রপোজাল, এগুলো আপনাকে তৈরি করে জানতে হবে। টেকনিক্যালি এইখানে যে আপনার রেঞ্জ অফ স্টেটমেন্ট গুলো দেওয়া আছে, সেই রেঞ্জ অফ স্টেটমেন্ট গুলোই কিন্তু বেসিক্যালি আপনার অ্যাসেসমেন্টে নেওয়া হবে এক্সামে। সাধারণত এর বাইরে যায় না। যদি যায়ও তো এটার অংশ বিশেষ ইজি পার্টটা যাবে, হ্যাঁ। হয়তো পুরো ফুল প্রজেক্ট প্রপোজাল লিখতে মানা করবে, হয়তো বা 2-1টা অপশন লিখতে বলতে পারে, ঠিক আছে। সো আমি আশা করি এটা বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ রেঞ্জ অফ ভেরিয়েবলস। অনেকে রেঞ্জ অফ স্টেটমেন্টও বলে এটাকে। সো সেম থিং। সো এখানে যেগুলো বোল্ড ইটালিক করা থাকবে সেগুলোর ডেসক্রিপশন বা কি কভারেজ এখানে দেওয়া থাকবে। এরপর হচ্ছে এভিডেন্স গাইড। এভিডেন্স গাইডের মধ্যে প্রায় কাছাকাছি আমাদের 7টা সেকশন আছে। প্রতিটা সেকশনের সঙ্গে একটা বেসিক আইডিয়া দিই। যে একটা জিনিস মানবেন যে আপনার অ্যাসেসর আপনার থেকে কি দেখার চেষ্টা করবে, আপনার আপনাদের দেখার চেষ্টা করবে আপনার এই যে কাজে ক্রিটিক্যাল এসপেক্ট গুলো আছে সেগুলো আপনি কভার করেছেন কিনা।
সাধারণত মাইনর এক্সপেক্ট গুলো ক্রিটিক্যাল না কভার করলেও অ্যাসেসর সেখানে কনসিডার করতে পারে, বাট ক্রিটিক্যাল এক্সপেক্ট অ্যাসেসর কোনোদিন কনসিডার করবে না। এটা স্কিপ করলে আপনাকে সে নট ইয়েট কম্পিটেন্ট করার ফুল এখতিয়ার রাখে। হ্যাঁ, সো যেমন ধরেন এখানে সেফটি, সে যদি এসে দেখে আপনি সেফটি ইউজ করছেন না, সে ডাইরেক্ট বলতে পারে আপনি নট ইয়েট কম্পিটেন্ট, আপনি বাকি কিছু পারলেও কিছু আসে যায় না। এভাবে করে প্রায় 1.12 অংশ 2টা পয়েন্ট এখানে কভার করা হয়েছে, যেগুলো আপনার ক্রিটিক্যাল অ্যাসপেক্ট হিসাবে আইডেন্টিফাই করা। আন্ডারপিনিং নলেজ, এখান থেকে আপনাকে বিভিন্ন রকমের রিটেন কোশ্চেন, আপনার ভাইবা এখান থেকে জিজ্ঞাসা করবে যে আপনার এই নলেজটুকু আছে কিনা। সেম আন্ডার বেসিস সে দেখবে আপনি একটা অপারেটিং সিস্টেম অপারেট করতে, সরি একটা পার্সোনাল কম্পিউটার অপারেট করতে পারছেন কিনা, আপনি ইংরেজি বাংলায় টাইপ করতে পারছেন কিনা, একটা প্রিন্টার অপারেট করতে পারছেন কিনা, এগুলো স্কিল হিসাবে সে আপনার উপর চেক করবে। আপনার অ্যাটিটিউড দেখবে যে আপনি সেফটি কোনো কমিটমেন্ট কিনা, আপনি ডিটেল গুলো খেয়াল করছেন কিনা, প্রফেশনালিজম ঠিক আছে কিনা, আপনার মানে আপনার যে ডকুমেন্ট হচ্ছে এটা ফরম্যাটেড কিনা, ইচ্ছা মতো ছোট বড় ফন্ট বানিয়ে দিয়েছে, লাল নীল সবুজ করেছেন, এগুলো হলে তারা বলতে পারেন যে ভাই আপনার ডকুমেন্ট প্রফেশনালি ওয়েল ফরম্যাটেড না। সো এই ক্ষেত্রে আপনার অ্যাটিটিউড গুলো তারা চেক করবে, সময় মতো করেছেন কিনা এগুলো দেখবে। হ্যাঁ, এখানে কি করতে রিসোর্স অ্যাপ্লিকেশন হচ্ছে যে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য কি কি রিসোর্স আপনাকে দেওয়া হবে সেটা একটা আইডিয়া এখানে দেওয়া আছে। মেথড অ্যাসেসমেন্ট কি, এটা রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল কোশ্চেনিং এর মাধ্যমে করা হবে। এইখানে কনটেক্সট অফ অ্যাসেসমেন্টটা কি বলা হচ্ছে যে কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট মাস্ট বি ডান ইন এনএসডি অ্যাক্রিডিটেশন সেন্টার। হঠাৎ করে আমি বাইরে থেকে অ্যাক্রিডিটেশন সেন্টার ছাড়া আপনি অ্যাসেসমেন্ট করলে এটা কোনো অ্যাকসেপ্টেন্স তৈরি হবে না, এটা খুব মাথায় রাখতে হবে। এবং ডেফিনেটলি অ্যাসেসমেন্ট শুড বি ডান বাই এনএসডি সার্টিফাইড নমিনেটেড অ্যাসেসর। একটা ছিল সার্টিফাইড এবং নমিনেটেড এর জন্য রাখা হয়েছে যে অনেকগুলো ট্রেডে এখনো খুব প্রপার টোটাল অ্যাসেসর তৈরি হয়নি, সেই ক্ষেত্রে তারা যদি নমিনেটও করে সেই ক্ষেত্রে এটা এখন পর্যন্ত আইনত লিগাল। এটা মাথায়, এটা অনেকে কোশ্চেন করে যে স্যার এমন যেহেতু সার্টিফাইড না বাট আসছে, তো এই যেখানে একটা অপশন আছে নমিনেটেড। একটা মাথায় রাখবেন কম্পিটেন্সি সিস্টেম ইজ লাইক এ ল। হ্যাঁ, এই লতে এখানে যা লেখা থাকবে সেটা মানতে সবাই বাধ্য হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সো এই হচ্ছে বেসিক্যালি, এবং এখানে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট এসে এটা আমাদের বেসিক্যালি যারা লার্নার তাদের জন্য প্রয়োজন না, যারা ডিজাইন করে তাদের জন্য প্রয়োজন হবে। আমরা এটা ডিজাইনিং এর সময় এটা আলোচনা করব। তো এইটা হচ্ছে একটা ইউনিট অফ কম্পিটেন্স। হ্যাঁ, এরকম মানে বেশ কিছু এখানে 5টা 2টা 8টা ইউনিট অফ কম্পিটেন্সি মিলে একটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে। আমরা যদি সামাই দিই এটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হচ্ছে কি কতগুলো ইউনিট অফ কম্পিটেন্সি কম্বাইনে তৈরি হচ্ছে, এটা রিকোয়ারমেন্ট আসতেছে ইন্ডাস্ট্রি থেকে, এবং এবং যেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি দিচ্ছে থ্রু আইএসসি আপনার কাছে এটাকে সেট আপ করে দিচ্ছে, ঠিক আছে, আপনার কাছে এটা আনিয়ে দিচ্ছে, এবং এটা অবশ্যই এনএসডি এর সাথে মিলে তারা কাজটা করছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।